সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ এজাহারুল হক মুন্সি। আজকে আবারও অনলাইনে আমরা একটা ক্লাস দিতে যাচ্ছি, সেটা পরিমিতির একটি ক্লাস। তোমরা পরিমিতি কিন্তু রীতিমতোই আমার কাছ থেকে পরিমিতি এবং জ্যামিতির ক্লাসগুলো পাচ্ছ। আজকে আমরা এক্সেপশনাল একটি টপিকস, এক্সেপশনাল একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি পরীক্ষায় প্রায় সময় আমরা আসতে দেখেছি। তো তোমাদের টেস্ট তো হয়ে গেল, টেস্ট পরীক্ষার জন্য কিন্তু অঙ্কটি জরুরি হবে, এবং এটা আমরা প্রথমেই এটাকে মূল বইয়ের যে প্রশ্নটা তা শিখি, তারপর এটা থেকে আমরা সৃজনশীল কীভাবে তৈরি হবে সেটা আমরা বুঝতে পারব। তো চলো আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা সবসময় যে কোনো টপিকস পড়ানোর পূর্বেই তার সাথে রিলেটেড যে পয়েন্টসগুলো, যে বিষয়গুলো আমরা আগে একটু আলোচনা করে নিচ্ছি। যেমন আমরা যেটা দেখছি আমাদের পাশের চিত্রে, বোর্ডে, এটা একটা সামান্তরিকের চিত্র। যেমন ABCD মূল সামান্তরিকটা ছিল ABCD। এই সামান্তরিকের বেলায় তার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কীরকম, যেমন এই পাশ দুইটা সমান্তরাল বাহুর মধ্যে একটি হচ্ছে 26 সেন্টিমিটার, আর এই দুটি সমান্তরালের মধ্যে একটি হচ্ছে 30 সেন্টিমিটার। এটা যদি 30 হয়, আলটিমেটলি এটাও 30 হবে, এটা আমরা জানি। এটা 26 হলে ওই পাশের এটাও 26 হবে, এটা আমরা জানি। এরকম দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর মাঝখানে ছোটো একটা কর্ণ, এখানে কিন্তু দুটি কর্ণ হয়, একটা কর্ণ হচ্ছে এরকম ছোট, আর এদিক থেকে যে কর্ণটা হবে এটা একটু বড়। ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে 28 সেন্টিমিটার। আমাকে প্রশ্ন করা হয়েছে, এখানে যদি আরেকটা কর্ণ থাকতো, বা আরেকটা কর্ণ তো অবশ্যই থাকবে, এই কর্ণটার দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলেছে। এই প্রশ্নটির উত্তরে যাওয়ার আগে আমরা সামান্তরিকের সংজ্ঞা অবশ্যই তোমরা জানো, ক্লাস 6-7-এর ধারণা থেকেই তোমরা পাওয়ার কথা এগুলা। তারপর একটু বলে দিই যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, আবার এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে আমরা তাকে সামান্তরিক বলি। তাহলে সামান্তরিক সংজ্ঞা দাঁড়ালো যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু তার কোনো কোণ তুমি দেখাতে পারবে না একসমকোণ। এটাও একসমকোণের চেয়ে বড়, এটা একসমকোণের ছোট, এটা তার চেয়ে এটার মতো, মানে এই কোণ দুটো কিন্তু সমান, এই কোণ দুটো কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা সামান্তরিক জেনে গেলাম, এবং সামান্তরিকের সংজ্ঞার ভেতরে কিন্তু আমরা তার সূত্রও বলতে পারবো, যে এটার ক্ষেত্রফলটা বের করার সূত্রটাকে। এটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমির সাথে যদি উচ্চতা গুণ করা হয় তাইলে কিন্তু তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এটা কিন্তু সামান্তরিকের বেলায় কেবল। তাহলে এটা কিন্তু একটা চতুর্ভুজের একটা প্রকার সামান্তরিক। আর যদি আমরা আবার যে ট্রাপিজিয়ামে যেতাম, তার ক্ষেত্রফল কিন্তু আবার এরকম না, সেটা কিন্তু আবার আরেক রকম। এগুলো আমাদের ভুলে যাওয়ার মতো হলে কিন্তু অঙ্ক করা যাবে না, এটি মাথায় রাখতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু তার সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য যদি A এবং B ধরা হয়, এবং উচ্চতাকে যদি H দিয়ে ধরা হয়, তাহলে সেটা হলো তার ক্ষেত্রফলের বেলায়। 5 প্রকার চতুর্ভুজের 5 রকমের আছে, ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে। ট্রাপিজিয়ামটা কিন্তু বাস্তবে এরকম, দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু সমান্তরাল। এটাকে যদি A দিয়ে প্রকাশ করা হয়, এটা যদি B দিয়ে প্রকাশ করা হয়, আর এইখান থেকে এইখানটে দুইটা সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্বকে তার লম্ব বলা হবে। এটা যদি H দিয়ে প্রকাশ করা হয়, তাহলে তার ক্ষেত্রফলটা বের করবো আমরা এই সূত্রের মান বসিয়ে। অর্থাৎ এই সমান্তরাল বাহুদের একটা A আর একটা B যোগ করে তার সাথে উচ্চতা গুণ করে দেবো, এবং তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। স্টুডেন্ট, এই কথাগুলি মনে না রাখলে আমাদের কিন্তু পরিমিতির অঙ্ক বোঝা কঠিন হবে। সূত্র দিয়ে কিন্তু আমরা সব অঙ্ক করি, আর সূত্র যারা পারবে তাদেরকে অঙ্কগুলি সব করাও লাগবে না, সূত্রটা ব্যবহার করে মানগুলি খালি বসিয়ে দিলে হবে। স্টুডেন্ট, এরপরে যদি এটা কিন্তু সামান্তরিকের কথা বলছিলাম, এটা সামান্তরিক কথা বলছিলাম, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের কথা বলছিলাম। রম্বস সেটা কিন্তু আবার আরেক রকম, রম্বস কিন্তু আবার আরেক রকম। তার ক্ষেত্রফলটা কীরকম, তারটা হচ্ছে শুধু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এগুলো কিন্তু আমাদের বছরের শুরুতেই পরিমিতি পড়ার আগেই এগুলো পড়ে নেওয়ার দরকার। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ, অর্থাৎ কর্ণদ্বয়টা বলতে কীরকম, যেমন আমরা যদি রম্বস মনে করি, জাস্ট এটা রম্বস, 4টি বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়। যদি ABCD হয়, তাহলে এটা হচ্ছে তার একটা কর্ণ AC, তার BD হচ্ছে তার আরেকটি কর্ণ। এই কর্ণ দুটার মান যদি A হয়, এটা যদি ধরি আমি B হয়, এই কর্ণটা B হয়, এই কর্ণটা A হয়, তাহলে আমি শুধু লিখবো হাফ ইন্টু AB, আর কিছুই না। কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, AB-রে 2 দিয়ে ভাগ করে দিলাম। স্টুডেন্ট, আমাদের 4টা চতুর্ভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল। একটা রম্বস হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল, ট্রাপিজিয়াম হয়ে গেল। আর যে দুটা, এটা তো আমরা সচরাচর ব্যবহার করি, সবসময় জানি। যেমন এটা একটা চতুর্ভুজ, সেটা আয়তক্ষেত্র, তার বেলায় আমরা কিন্তু তার ক্ষেত্রফলের সোজা একটা ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য যদি A দিয়ে প্রকাশ করা হয়, প্রস্থকে যদি B দিয়ে প্রকাশ করা হয়, তার ক্ষেত্রফল হবে সিম্পলি A ইন্টু B হবে।
তার যদি পরিসীমার কথা বলা হয় তাহলে আমরা বলবো দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, এই 2 × a + b বলা যায়, কারণ এদিকে একটা দৈর্ঘ্য এদিকে একটা দৈর্ঘ্য, এদিকে একটা প্রস্থ এদিকে একটা প্রস্থ, এই জন্য যোগ করলে দুইটা a দুইটা b, 2টা কমন নিলে 2 × a + b। আমাদের এগুলা জানলে কিন্তু এদিকে অবজেক্টিভের অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই সূত্র দিয়ে করতে হয়। স্টুডেন্ট, এটা যদি কর্ণের কথা বলা হতো, যেমন একটা আয়তাকার কোনো জায়গার কর্ণের সূত্র যদি বলা হতো, তাহলে এটা যদি দৈর্ঘ্যটা এ হতো, প্রস্থটা বি হতো, তাহলে এটা হতো কি √² a² + b²। প্রশ্ন জাগে এই √² কোত্থেকে আসলো, a² কেন হলো, b² কেন হলো। স্টুডেন্ট, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি কোণ হলে এই যে একটা ত্রিভুজ হয়ে গেল, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এটা কিন্তু অতিভুজ, এটাকে লম্ব এটাকে ভূমি বিবেচনা করে যদি আমরা পিথাগোরাসের প্রতিজ্ঞা প্রয়োগ করি, তাহলে আমরা জানবো এই যে পিথাগোরাসের প্রতিজ্ঞা কী বলা হচ্ছে, অতিভুজের স্কোয়ারটা মানে BD স্কোয়ারটা কার সমান, AD² + AB² এর সমান। স্টুডেন্ট, শুধু BD যদি বলি তাহলে √² হবে এটা, কারণ স্কোয়ারটা উঠে গেলে বর্গমূল হবে পাশে, তাহলে হবে AD² + AB²। এখন আমরা কিন্তু আগেই জানি এডিটা কত, এটাকে আমরা ধরে নিয়েছি a² + ABটাকে ধরে নিয়েছি আমরা b, প্রস্থটা, তাইলেই তো এসে গেল একটা কর্ণের মান। যাই হোক, এই ধরনের অনেক কথা তো আমাদের আছে, আমরা সব কথা বলে অঙ্কটা শেষ করতে পারবো না, এই জন্য চতুর্ভুজ সংক্রান্ত কথাগুলি বললাম। আর বর্গের কথা আমরা জানি আগের থেকে, বর্গ হলেও 4টি বাহু সমান, কিন্তু কোনো কোণ সবগুলি 90 ডিগ্রি, সবগুলি 90, সবই সমকোণ। যদি বাহুটা এ হয় তাহলে তার ক্ষেত্রফল কিন্তু a² হবে, বাহুর স্কোয়ার হবে। স্টুডেন্ট, তারপরে যদি বলা হতো তার ক্ষেত্রফলটা তো বললাম, পরিসীমা যদি বলা হতো এখানে একটা a, এখানে একটা a, এখানে একটা a, পরিসীমা মানে বাউন্ডারি ওয়াল, 4টা দেয়াল যোগ করে দিলে হবে 4a, তাহলে বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a, আর এটার ক্ষেত্রফল হচ্ছে a²। আর যদি কর্ণের কথা বলা হতো, এবারও কর্ণ, তাহলে একটু আগে যেমন আমি a² + b² লিখেছিলাম, এই বাহুর স্কোয়ার প্লাস এই বাহুর স্কোয়ার, এটাও এবার a² হবে, তাতে আসবে কত, 2টা a² হবে, এটার বর্গমূল করা যায় না, এই জন্য √2 এবং a হবে, শেষ নাই। তাহলে আমি চতুর্ভুজের 4টি প্রকার এবং তার ক্ষেত্রফলগুলো 5টি প্রকার এবং তার ক্ষেত্রফলগুলো কীভাবে বের করতে হয়, একটু কর্ণটার মানটা বের করতে চাই। জাস্ট এটা যদি বের করতে চাই আমাকে কি করতে হবে, এঁকে নিলাম, এটা বিডি যোগ করলাম, এবং এই অঙ্কটি করার স্বার্থে আমাদের একটু বাড়তি কাজ করতে হচ্ছে। এই বিন্দু থেকে এবং ডি বিন্দু থেকে যথাক্রমে BC এর উপর এবং তার বর্ধিতাংশের উপর আমরা দুটি লম্ব আঁকলাম, একটার নাম হচ্ছে এই লম্ব, আর ডি থেকে যখন বর্ধিতাংশের উপর আঁকলাম তাহলে DF লম্ব আঁকলাম। এটা নেওয়ার কারণটা কি আমি একটু পরে বলছি। স্টুডেন্ট, এটা যখন আমি এঁকে নিলাম, আর এটা যদি আমি বের করতে পারি, এটা যত হবে ঠিক আলটিমেটলি এটা তত হবে, কারণ এই রেখাটা সমান্তরাল হওয়াতে কিন্তু এটা সামান্তরিক ছিল। তো দুইটা সমান্তরাল রেখার মাঝখানে যদি লম্ব আঁকা হয়, যতগুলি লম্ব আঁকা হয় না কেন, সবগুলি লম্বের দূরত্ব কিন্তু পরস্পর সমান হবে। তাহলে আমি টার্গেট হচ্ছে এই লম্বটার মানটা আগে বের করবো। তাহলে এই বেরিয়ে গেলে এটাও বেরিয়ে যাবে। বলে স্যার, এটা বেরিয়ে গেলে কী লাভ হবে? এটা যদি বেরিয়ে যায় আর এটা যদি 26 আগে দেওয়া থাকে, তাহলে পিথাগোরাস কিন্তু এখানেও আসবে, তাহলে এই বাহুটা বের করে যাবে। এই বাহুটা যদি বেরিয়ে যায়, তাহলে আমি 30-র সাথে যদি এই বাহুটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমি পুরো BCটা পেয়ে যাব। আর BCটা যদি পেয়ে যাই, আর এটা যেহেতু আগেই বের করেছি যে এইটা, তাহলে এটা তো বের করে আছে, আর BCটাও বের করা আছে, তাহলে আমি যদি এখন BDF নামক এই সমকোণী ত্রিভুজের মধ্যে পিথাগোরাস প্রয়োগ করি, তাহলে আমি বলতে পারবো এটার স্কোয়ার = এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। খুব সহজে বিডির মানটা বেরিয়ে যাবে। সেই টার্গেট নিয়ে কিন্তু আমরা এখান থেকে কি করলাম, লম্ব আঁকলাম, এখান থেকে কিন্তু লম্ব আঁকলাম। একটু মনোযোগ দিয়ে শুনলে অঙ্কটি খুব একবারই হয়ে যাবে। আমরা এখানে পিথাগোরাসের প্রতিজ্ঞা প্রয়োগ করব। তাহলে প্রথমে আসি আমরা ত্রিভুজ ক্ষেত্র ABC। ত্রিভুজ ক্ষেত্র ABC সমান সমান আমরা কি বলতে পারি, এই সূত্রটা হচ্ছে √S × S - A × S - B × S - C। এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ, তার কারণ 26 সেন্টিমিটার। আমি কিন্তু ABC বলেছি, ABC ত্রিভুজের কথা বলেছি। তাহলে এটা একটা 26, এই বাহুটা হচ্ছে 28। যদিও এটা সামান্তরিকের বেলায় কর্ণ ছিল, ত্রিভুজের বেলায় একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। BCর বেলায় এটা হলো 30 সেন্টিমিটার। এই সূত্র কিন্তু আমরা জানার কথা। সূত্র না জানলে আমি বলছি কাজ করা যাবে না। তাহলে এখন Sটা কি? Sটা হচ্ছে এই ত্রিভুজটার পরিসীমার অর্ধেক, এটাকে বলা অর্ধ পরিসীমা। এখানে অর্ধ পরিসীমা S = অর্ধ পরিসীমা S = A + B + C / 2। এটা হলো অর্ধ পরিসীমা।
এটার মান হচ্ছে যথাক্রমে 26 + 28 + 30, হ্যাঁ, ডিভাইডেড বাই 2, এবং এটা সেন্টিমিটার এককে হবে। 1 সেন্টিমিটার লাগলে হয়ে যাবে। তাহলে হবে কত? 84 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার সমান হবে 42 সেন্টিমিটার। তা আমি জেনে গেলাম, কি জেনে গেলাম? 42 সেন্টিমিটার হচ্ছে তার অর্ধ পরিসীমার মান। তাহলে এখন আর এই বাহুগুলি যথাক্রমে তো আমাদের এখানে উল্লেখ করা আছে, আমি লিখলাম না 26, 28 এবং এটা। তাহলে আমি কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারি। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ABC, আমি সূত্রে মান বসাচ্ছি, S বের করে নিলাম 42। তাহলে চলো ত্রিভুজ ক্ষেত্রে ABCটা কত আসে বের করে নিচ্ছি। ABC সমান √ওভার S এর জায়গায় লিখবো আমরা 42, এটা লিখবো 42 মাইনাস A মিনস 26। কেউ যদি A 30 ধরো, এটাকে B ধরো, কোনো সমস্যা নেই, যে কোনো দিক থেকে ধরা যাবে। 42 বিয়োগ 26, 42 বিয়োগ 28, আর আরেকটা হবে 42 বিয়োগ হবে 30। কিন্তু যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ক্ষেত্র, এটার মধ্যে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার একক হবে। স্টুডেন্ট, এরপরে আমরা এখানে যাই। 42 ইন্টু এটার থেকে এটা বাদ গেলে 6 আছে 12 হবে, 6 লাখ হাতে 2 3, 3 আছে 6 4 1 হইলে 16 হবে। এটা হবে বা 8 আছে 12 হবে, কত হইলে 4 লাখ হাতে 2 3, 3 4 14 হবে। আর পরেরটা হবে মাত্র 12 হবে। এত বর্গ সেন্টিমিটার ডট দিয়ে দিলাম। স্টুডেন্ট, এই কাজটা আমাদেরকে আসলে গুণ করে করতে হবে। এটার ফলটা যেটা আমি একবারে বলে নিচ্ছি। স্টুডেন্ট, আমরা এই বর্গমূলটা 42 × 16 × 14 × 12 এর বর্গমূল হলো 336 বর্গ সেন্টিমিটার। তো এটা আমরা জানলাম, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিলাম। ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করার উদ্দেশ্য হচ্ছে মূলত এই লম্বটা যে আমি আঁকলাম, এই লম্বটা কিন্তু আমাদের জানা ছিল না, এটা আমরা বের করে নিচ্ছি। চলো আমরা লম্বটা বের করার জন্য আমরা কী কাজ করতে পারি। আমরা এটা মুছে দিলাম, এই অংশটা, বাকি অংশটা আমরা শুরু করলাম। এখন ত্রিভুজ ক্ষেত্র ABC ইকুয়াল টু, একটু আগে পেয়ে গেলাম 336। কোনো একক লিখবো না, যেহেতু এখানেও ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, বা এখানে বর্গ সেন্টিমিটার এখন লিখতে হবে। মানটা বসানোর পরে, সূত্র বসানোর পরে লাগবে না। তাহলে এখন আমরা জানি এই ত্রিভুজটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু তার ভূমি হচ্ছে BC ইন্টু তার উচ্চতা হচ্ছে এই সমান 336। এখন আর একক লাগবে না, অবশ্য আমার দরকার এইর মান। তাহলে এই ইকুয়াল টু হবে নিশ্চয়ই 2 × 336, হ্যাঁ, আর ডিভাইডেড বাই হবে এখানের এই BCটা হবে নিচে। তাহলে এইর মান দাঁড়াবে, মানটা যদি বসিয়ে দিই, 2 × 336 ডিভাইড বাই BCর মানকে দেওয়া আছে 30। এতে তার ফলটা আসবে ইকুয়াল টু 22.4 সেন্টিমিটার। তাহলে আমি কোনটা পেয়ে গেলাম? এইটার মান পেয়ে গেলাম। যেহেতু এই সমান ওপাশের DF ইকুয়াল টু হচ্ছে 22.4 সেন্টিমিটার। এটা এখানে সুতরাং দিয়ে লেখা যায় সেন্টিমিটার। এই লম্বটার মানটা আমরা এঁকে নিয়েছিলাম, অঙ্কটার মানটা বের করে নিলাম। অঙ্কিত এই অথবা DF লম্বটার মান বের করে নিলাম 22.4। এখন আমরা যদি কোথায় যাই, ত্রিভুজ DCF এর ভিতরে, এবার ত্রিভুজ DCF এর কথা বলছি আরেকবার, অথবা CDF, যেভাবে বলে ভাল লাগে। এখন ত্রিভুজ CDF এ পিথাগোরাসের প্রতিজ্ঞা প্রয়োগে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগে পাই, প্রতিজ্ঞা প্রয়োগে পাই হবে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগে পাই। অনেক লম্বা করতে চাই না, কি করতে চাই, আমরা লিখতে পারি CD স্কোয়ার, আমরা লিখতে পারি CF স্কোয়ার ইকুয়াল টু CD স্কোয়ার মাইনাস DF স্কোয়ার। অবশ্যই, কারণ এটার স্কোয়ারের মান যদি এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ারের সমান হয়, তাহলে শুধু এটার মানটা, এটার স্কোয়ারটা হবে এটা বিয়োগ এটা। পিথাগোরাসের প্রতিজ্ঞাকে আমি উলট পালট করলে যেটা আসবে, তাহলে CFটা হবে CD স্কোয়ার
মাইনাস ডিএফ স্কোয়ার। এখন আমরা পেয়ে যাব সিএফ এর মান পেয়ে যাবো, এই মুহূর্তে পেয়ে যাব সিএফ এর মান। অতএব সিএফ ইকুয়াল টু সিডির মানটা হচ্ছে 26 তার স্কোয়ার, আর মাইনাস ডিএফ হচ্ছে 22.4 তার স্কোয়ার। এখানে মেশিন থেকে আমরা এই ফলটা পেয়ে যাব, সরাসরি 13.4 পাবো। স্টুডেন্ট, এই সিএফটা পেয়ে গেলাম 13.4। আমরা আগে কিন্তু বিসির মানটা প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু বাড়তি অংশটার মান কিন্তু ছিল না। তাই সুতরাং যদি বলি বিএফ সমান বিসি প্লাস সিএফ লিখতে পারি, কিন্তু বিসির মান হলো 30, আর এই সিএফটা এই মুহূর্তে পেলাম আমরা 13.4, তাহলে হবে 43.4 সিএম, সেন্টিমিটার। সব ক্ষেত্রে একক লিখতে হয়, এখানেও সেন্টিমিটার লিখতে হবে, সেন্টিমিটার। স্টুডেন্ট, পুরো আলোচনার ভেতর থেকে আমরা এখন পেয়ে গেলাম এই পুরো বিএফ বাহুটার দৈর্ঘ্যটা 43.4 পেলাম, আর একটু আগে কিন্তু আমরা ডিএফটা পেয়েছিলাম, যেহেতু এইটা পেয়েছিলাম এর সমান ছিল ডিএফ, এটা 22.4। তাহলে আমি যদি ডিবিএফ ত্রিভুজের কথা ভাবি, এটাও কিন্তু 90 ডিগ্রি, এটাও কিন্তু এই কোণটা যেহেতু লম্ব আঁকছিলাম, এইটা কোণটা ছিল 90 ডিগ্রি, তার উল্টা দিকের এই বড় বাহুটা হচ্ছে তার অতিভুজ, এটা হচ্ছে তার লম্ব, এটা হচ্ছে তার ভূমি। এটার উপর যদি আমি এখন পিথাগোরাসের প্রতীককে প্রয়োগ করি, তাহলে এই যে কর্ণটা যেটা আমি বের করার টার্গেট, সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখন আমরা বলবো বিডিএফ সমকোণী ত্রিভুজে পুনরায় পিথাগোরাসের প্রতীককে প্রয়োগে পাই বিডিএফ সমকোণী ত্রিভুজে। তাহলে আমি এখন বিডিএফ সমকোণী ত্রিভুজে পুনরায় সমকোণী ত্রিভুজে পুনরায় পিথাগোরাসের প্রতীককে প্রয়োগে পাই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগে পাই কি পাই? বিডি স্কোয়ার ইকুয়াল টু বিএফ স্কোয়ার প্লাস হবে ডিএফ স্কোয়ার। কিন্তু বিডি যদি বলি, স্কোয়ার বললে আমরা এটা বলবো না, যদি স্কোয়ারটা উঠে যায় এই পাশ থেকে তার বর্গমূল হবে এই পাশে, তাহলে হবে বিএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। কিন্তু বিএফের মান কিন্তু অলরেডি আমরা জেনেছি একটু আগে, এই যে নিচে আছে 43.4 এবং তাকে স্কোয়ার, প্লাস ডিএফের মান পেয়েছি আমরা 22.4 এবং তাকে স্কোয়ার। এটা কিন্তু এত সেন্টিমিটার হবে, কারণ এটা বর্গমূল করা আছে, তো এই জন্য সেন্টিমিটার হবে। এটা শেষ দিকে আছি আমরা এখন, শেষ পর্যায়ে। তাহলে বেরিয়ে আসতেছে, সরাসরি লিখে ফেলি, এটার ফলটা হবে 48.66 সেন্টিমিটার। এখানে বোধ হয় দশমিকের পরের যেগুলি আমরা কিছু বাদ দিয়েছি, যার কারণে আমরা প্রায় শব্দটা ব্যবহার করব। দশমিকের পরে কোনো কিছু উপেক্ষা করলে, কোনো কিছু না লিখলে আমরা প্রায় শব্দটা লিখতে পারি। তাহলে আমাদের টার্গেটও ছিল আজকের, একটা কর্ণের সমান্তরিকের দৈর্ঘ্যটা ছিল, ছোটো কর্ণটা ছিল 28 সেন্টিমিটার, অন্য কর্ণ বিডিটার মান বের করতে বলা হয়েছিল, আমরা সেটা বের করে ফেললাম, সেটা 48.66 সেন্টিমিটার হয়ে গেল। স্টুডেন্ট, একটি গুরুত্বপূর্ণ অঙ্কের আলোচনা হলো আজকের ক্লাসে, এবং এই অঙ্কটার উপর ভিত্তি করে দেখবা ঠিক উদাহরণে একটি অঙ্ক আছে। এই বাহুটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, সম্ভবত এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, একটা কর্ণের মান দেওয়া ছিল 8 সেন্টিমিটার। এটার বিস্তারিত বিবরণ সহ তার ব্যাখ্যা দেখবা তোমাদের উদাহরণে আছে। সেম এই ধরনের একটি প্রশ্নের, যদিও কেউ মনে করে যে এই পরিমিতিতে এই অঙ্কটা নাকি অনেকটা কঠিন, আসলে আমি কোনো কঠিন দেখলাম না, তোমরা কি মনে করবো আমি জানি না। আমি জিনিসটা একেবারে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আমরা শুধু এই ত্রিভুজের ভিতরে একটা লম্ব এঁকেছিলাম বিসি রেখার উপরে, আর তার 12 অংশের উপর আর ডি বিন্দু থেকে আরেকটা লম্ব এঁকেছিলাম। দুটি লম্বের দৈর্ঘ্য কিন্তু সমান ছিল। যদি লম্বের দৈর্ঘ্য এটা বের করা যায়, আলটিমেটলি এটাই বেরিয়ে গেল। এটার দৈর্ঘ্য যেহেতু সমান, এটা যখন বেরিয়ে গেল, হ্যাঁ, তাহলে এইটা 22.4, আর এটা তো আগেই প্রশ্নেই ছিল 26.26। এখন এটার উপর পিথাগোরাস প্রয়োগ করলেই আমরা নিচের যে বাহুটা, এই যে ভূমিটা বেরিয়ে যায়, এই অংশ যদি বেরিয়ে যায়, 30-এর সাথে এটা যোগ করে দিলে পুরো বিএফ বেরিয়ে গেল। আর বিএফ যদি বেরিয়ে যায় আর ডিএফ যদি জানা থাকে, তাহলে আমার এই যে জিনিসটা, এটা কিন্তু এখন একটা
সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে গেল। আর অতিভুজের স্কোয়ার যে লম্বের স্কোয়ার ভূমি স্কোয়ারের সময় এটা আমরা জানি পিথাগোরাসের প্রতিজ্ঞা থেকে, সেখান থেকে স্কোয়ারিং করে আমরা বর্গমূল করলাম। প্রথমে মানে পিথাগোরাসের প্রতিজ্ঞা প্রয়োগ করলাম, পরে এটাকে বর্গমূল করলাম, তাহলে এই যে কর্ণটা আলটিমেটলি বেরিয়ে গেল, সামান্তরিকের অন্য কর্ণটার দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। এছাড়াও আরও বিভিন্ন উপায়ে কিন্তু এই অঙ্কটা করা যায়, কিন্তু আমরা সহজটা তোমাদেরকে বললাম। স্টুডেন্ট, এটার আলোকে তোমরা যে কয়টা প্রশ্নের সমাধান করা সম্ভব, গাইডে দেখবা আরও অনেক প্রশ্ন আছে, অনেকগুলো সমাধানে তুমি ইচ্ছা করলে করতে পারবা। তোমরা যদি রীতিমতো প্র্যাকটিস করো, এগুলো আশা করি তোমরা ভালো বুঝবে। আর সূত্রগুলো বাধ্যতামূলকভাবে তোমাদেরকে পড়তে হবে। সূত্র না পারলে কিন্তু দেখো আমরা কত জায়গায় কত সূত্র প্রয়োগ করেছি। সুতরাং পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনা তো করবেই, না হয় কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না। বেসিক লার্নিং যদি ভালো না হয়, তাহলে কিন্তু ভালো অঙ্ক পারাও সম্ভব না। তো আমরা আশা করব তোমরা আরও মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করবে। তোমাদের এসএসসি পরীক্ষা তো হবেই, যত সমস্যায় থাকুক একটা না একটা পরীক্ষা হবে। তো যাই হোক, তোমরা ভালো পড়াশোনা করবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।